কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার একটা মামলা রুজু হয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের যে রায় 2016 এসএসসি প্যানেল বাতিল করে সেটাকে অমান্য করার, তার কি কোনো নোটিশ পাঠানো হয়েছে? আপনারা হয়তো জানেন যে কলকাতা হাইকোর্টেই আমরা একটা কন্টেম্পট পিটিশন দাখিল করেছিলাম। বিরোধী পক্ষের থেকে তারা পয়েন্ট নেন যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের আদেশ হয়েছে শেষ পর্যন্ত, তাতে কন্টেম্পটটা সুপ্রিম কোর্টই হবে। ঠিক। তারা এরকম একটা যুক্তি খাড়া করেন, আদালতও তাদের সেই যুক্তিটা আপাতভাবে গ্রহণ করেছেন। তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি এবং সুপ্রিম কোর্টও কন্টেম্পটের জন্য আমরা আবেদন করছি। সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ, যা কলকাতা হাইকোর্টের রায়কে পূর্ণ মাত্রায় মান্যতা দিয়েছিল 2-4টি বিষয় ছাড়া, সেই আদেশকে পরিকল্পিতভাবে অমান্য করা হচ্ছে। তার প্রথম একটা হচ্ছে যে সরাসরিভাবে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত ক্যাটাগরির জন্য দুর্নীতিগ্রস্ত সরাসরি বলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে, তার লিস্ট রাজ্য সরকার বার করলো না। কেন তাদের থেকে টাকা আদায় করতে হবে, তাদের চাকরিটাই সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত বলে তাদের পুরো বেতনের টাকা ফেরত দিতে হবে, সুদ সহ সুপ্রিম কোর্টের নির্দেশ। আর যারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার, তাদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু চাকরি চলে গেল। তাহলে এই যে প্রক্রিয়াটা চালু করা উচিত টাকা উদ্ধারের জন্য এবং সেই লিস্ট বার করা, এটা তো রাজ্য সরকার করলো না। এটা একটা বিরাট আদালত অবমাননা বলে আমরা মনে করি। মানে হাইকোর্ট শুনলেন না বলে যে সুপ্রিম কোর্টে মুভ করেছিলেন, সুপ্রিম কোর্টে এই মামলার সেই নোটিশ পাঠানো হয়েছে। এটার জবাব কতদিনের মধ্যে দিতে হবে? না, সেটা তো নোটিশ পাঠানো হয়েছে। তারপরে প্রথমত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নোটিশ পাঠাতে হয়, তাদের সেই নোটিশ পাঠানো হয়েছে। এরা কারা? মানে শিক্ষা সরকারি দপ্তরের আধিকারিকেরা। মানে তার মধ্যে শিক্ষা দপ্তর আছে, এসএসসি আছে, মধ্য শিক্ষা পর্ষদ আছে, সবাই আছে। তারপরে সুপ্রিম কোর্ট যখন এটা শুনানি করবেন, তারা নির্দেশ কি দেবেন না দেবেন সেটা পরের কথা। মূলত কি কি কারণে? একটা হচ্ছে যারা টেন্টেড তাদের বেতনের টাকা ফেরত নেওয়া হয়নি, টেন্টেড আনটেন্টেড এর লিস্ট বের করা হয়নি, আর আরো আছে যে পরীক্ষায় যারা দুর্নীতিগ্রস্ত, অ্যাডমিটেডলি টেন্টেড, তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না, কোনো চাকরি পাবে না, সে বিষয়গুলো তো অমান্য করা হচ্ছে। তার মানে এই যে 2025-এর যে এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি, এখানে কোথাও উল্লেখ করা নেই যে কারা বসতে পারবে কারা বসতে পারবে না। তার মানে টেন্টেডরাও এই পরীক্ষায় বসতে পারবে, এটাও ধরে নেওয়া যায় না? স্বভাবত তারা বলবে যে আমরা দরখাস্ত করতে পারি, আমরা তো বাধা নেই কোথাও। রাজ্য সরকার এগুলো খুব পরিকল্পনা করে করেছে যাতে গন্ডগোল পেকে যায়। কিন্তু এর পাশাপাশি আপনার সঙ্গে আগেও এটা নিয়ে কথা হয়েছিল যে এই বিজ্ঞপ্তিটাকেই চ্যালেঞ্জ করা হবে আদালতে। হয়েছে তো। হ্যাঁ, তা এটা একেবারেই ওই অবকাশকালীন বেঞ্চেই এটা চ্যালেঞ্জড হলো। তার শুনানিও হবে 5 তারিখ। কিন্তু 16ই জুন থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবার কথা অনলাইন। তার আগে গোটা বিষয়টা আদালত কি বলেন দেখা যাক। মানে এর সঙ্গে এই অবমাননার যে নোটিশ গেল, সম্পর্ক নেই, এর কোনো সম্পর্ক নেই, দুটো ভিন্ন প্রসিডিংস। ঠিক। তাহলে বিজ্ঞপ্তিটাকে যে চ্যালেঞ্জ জানানো হয়েছে, এটা কলকাতা হাইকোর্টে যেমন চলছে, সেটা চলবে। আর আদালত অবমাননার যে মামলা, যেটা হাইকোর্ট শুনলেন না বলে সুপ্রিম কোর্ট, ঠিক। এটার পরের ধাপটা কি? নোটিশ তো পাঠানো হলো না, নোটিশ পাঠানো, তারপরে পিটিশন ফাইল করা হবে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আমরা এসএলপি করেছি, এসএলপি শুনানি হবে। আচ্ছা, বিভিন্ন ধাপে ধাপে এগোতে হবে। কি করতে পারেন মানে যদি এই প্রক্রিয়াটা শুরু করে দেন? অবমাননা আদালত যে কোনো সাজা দিতে পারেন, ফাইন করতে পারেন, জেল দিতে পারেন, অনেক কিছুই করতে পারেন। এটা যদি দেখা যায় যে তারা এবার ওই প্রক্রিয়া শুরু করে দিলেন, যে প্রক্রিয়া ডিফেন্স তারা নেওয়ার চেষ্টা করবেন, মানে তখন আর এইটা নিয়ে আর এগোনোর কোনো সূক্ষ্ম আইনের বিতর্ক আছে পেছনে। আচ্ছা, মানে এই নোটিশ পাওয়ার পর যদি তারা প্রক্রিয়া শুরু করে দেন এবং বলেন যে হ্যাঁ আমরা এই প্রক্রিয়া শুরু করে দিয়েছি, সুতরাং এখন আর অবমাননার প্রশ্ন নেই, বিচার হবে, আছে কি না আছে তার বিস্তৃত ব্যাখ্যা তখন হবে। ঠিকই, কিন্তু এই টেন্টেড আনটেন্টেড এর লিস্ট বের করা নিয়েই তো যত গন্ডগোল। তাই তো বটেই। তো যদি বেরই করে দেন তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে তাহলে এত লোকের চাকরি কি করে চলে গেল। দেখুন, আমি এই কথাও বলেছি, যারা আন্দোলন করছেন তারা তো নিজেরা বলতে পারেন যে আমি
বলছি আমার সঙ্গে দুর্নীতি কোনো সম্পর্ক নেই, তাদের নামটা তারা যদি ঘোষণা করেন তাহলে বাদ বাকি তার দুর্নীতি, তারা এসে বলুক না আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত আছি কিনা। আন্দোলনের কৌশলটা তো বদলানো দরকার। যাই হোক, ওদের যারা পরামর্শ দিচ্ছেন তারা বুঝবেন। ঠিকই, মানে এর প্রত্যেক জটিলতা। প্রার্থী জানেন কে দুর্নীতি করেছেন আর কে করেননি, সুতরাং হুম। এটা তাদেরই অনেক বেশি উদ্যোগ নিয়ে দাবি করা উচিত যে হ্যাঁ আমি দুর্নীতি করিনি, আমি জানি। আসলে সেই সংখ্যাটা খুব কম, সেই জন্যই হয়তো তারা এটা করতে পারছেন না। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে যে তালিকার উল্লেখ রয়েছে, হ্যাঁ, যেটা কোন এসএসসি। কোন ক্যাটাগরি, ওরা কোন হুম। সুপ্রিম কোর্ট ক্যাটাগরি বলে দিয়েছেন যে এই হুম। ক্যাটাগরিতে, সেক্ষেত্রে তো প্রত্যেক প্রার্থী বলতে পারেন যে আমি এই ক্যাটাগরির মধ্যে পড়ছি না। যারা যথার্থই আত্মবিশ্বাসের সঙ্গে এই অবস্থান নিতে পারবেন যে আমরা দুর্নীতির শরিক নই। কিন্তু এটা কি মানে সম্ভব? তার কারণ হচ্ছে কিসের ভিত্তিতে দেখুন, বলবেন? সব তো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক নৈতিকতার ভিত্তি। আমি যদি জোর গলায় বলে আমি দুর্নীতি করিনি, যে কোনো রকম তদন্ত হোক, আমি তাতে ভয় পাই না, এই দৃঢ় দাবিটা নিয়ে যদি হাজির হয়, তারও তো একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। আরেকটা বিষয় একটু পরিষ্কার করে নিচ্ছি, সেটা হলো যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেটা তো শুধু শিক্ষকদের জন্য। শিক্ষা গ্রুপ সি কর্মীদের গ্রুপ ডি গ্রুপ নোটিফিকেশন সি কিন্তু এখনো জারি দেয়নি, হয়নি। হয়নি। তার কারণ হচ্ছে যে শিক্ষাকর্মীর তো প্রায় অধিকাংশই দুর্নীতিমূলক প্রক্রিয়া হয়েছে, তো এখন তাদের বাঁচাবার জন্য উনি তো ভাতার ব্যবস্থা করেছেন, সেটাও চ্যালেঞ্জ হয়েছে সেটাও তো সুপ্রিম কোর্ট আদালতে থেকে। চ্যালেঞ্জ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য তিনি তাদের নিয়োগের জন্য কোনো ব্যবস্থা করেননি, কারণ তিনি ভাবছেন তাদের নিয়োগ না দিয়ে ভাতা দিয়ে চুপ করে রাখবো। মানে সুপ্রিম কোর্টের নির্দেশ এক্ষেত্রে অমান্য করার কোনো গল্প নেই বোধহয়। না, তাদের যদি নিয়োগ নাই হয়, তাদের যদি সবাইকে দুর্নীতিগ্রস্ত বলে বাদ দিয়ে দেওয়া হয়, সরকার যদি মেনে নেয় সবাই দুর্নীতিগ্রস্ত, তাহলে আর কি করে হয়, নিয়োগের প্রশ্ন আসবে কেন? ঠিকই, এবং তাদের জন্য যে ভাতার ব্যবস্থা সেটা আদালতে চ্যালেঞ্জড হয়েছে, এবং তার শুনানিতে কি শেষ পর্যন্ত হবে আমরা জানি না। হুম। কিন্তু যতক্ষণ না এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত কি ভাতা চালিয়ে যেতে পারে রাজ্য সরকার, নাকি দিতেই পারবে না? কিছুই স্পেকুলেট করব না, মামলা হবে, আদালত কি বলে দেখে আগাম কোনো মন্তব্য করে আমি কোনো ধারণা তৈরি করতে চাই না। বেশ, তাহলে ভাতার ব্যাপারটা ঝুলে রইল হুম। আপাতত। কিন্তু তাদের অন্যান্য দপ্তরে নিয়োগ করবেন বলে যেটা সেটা আরো তিনি বড় জানিয়েছেন। ধাপ্পা, তবে আরো বড় আদালতের ধাপ্পা। না, ধাপ্পা বলছেন কেন? তিনি যদি নিয়োগ দেন? সরকারি ক্ষেত্রে নিয়োগটা কি বাজারের মোয়া নাকি, নাকি তৃণমূল অফিসের ঘাস ফুলের মোয়া, যে গেলাম আর দিয়ে দিলাম? কন্ট্রাকচুয়াল হলে? কন্ট্রাকচুয়াল হলেও সরকারি টাকা, আপনার আমার করের টাকা, এটা কোনো ব্যক্তি বিশেষের নিজস্ব অর্থ ভান্ডার থেকে যাচ্ছে না তো। সুতরাং সরকারি টাকায় কিছু করতে গেলেই মূলত স্বচ্ছতা মেনে সকলকে সমান সুযোগ দিয়ে অনেক সমস্যা আছে। এই বিজ্ঞপ্তির মধ্যেও কিন্তু উল্লেখ করা আছে রিভিউ পিটিশনের, আপনি দেখেছেন হয়তো। তা দেখেছি, এটা আরেকটা ভাওতা, কি করা যাবে। রিভিউ খারিজ হবে এটা ওরাও জানে, সবাই জানে। ইতিমধ্যে 3বার দরখাস্ত হয়েছে, প্রত্যেকটা খারিজ হয়েছে রিভিউ। আর রিভিউ তো যতটুকু শুনলাম এটা তো মারাত্মক ব্যাপার, মানে রাজ্য সরকার যদি রিভিউ করে থাকে যে কেন টাকা আমরা ওদের থেকে নেব, এই গ্রাউন্ড যদি নিয়ে থাকে, সুপ্রিম কোর্ট যদি এর উপরে রাজ্য সরকারের ঘাড়ের উপরে কোপ মেরে দেয়, তা তো বিস্মিত হওয়ার নেই। আচ্ছা, হুম। মানে দুর্নীতির যে মূল জায়গাটা সেইটাকেই তারা বলছেন যে এটা কেন করব, মানে সেই বেতনের টাকা ফেরত নেব কেন? যতটুকু শুনেছি, আমি রিভিউ পিটিশন দেখিনি, আমাদের তো দেখার সুযোগ নেই। এই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট বিবেচনা করতে পারে? করবে না তো। সাংঘাতিক কথা, মানে সত্যি এটা জানা ছিল না। যে আমি বিভিন্ন মাধ্যমে যা শুনলাম যে সরকার এই গ্রাউন্ডে রিভিউ চেয়েছেন। তাহলে এই যে সবার চাকরি বহাল রাখার যে গল্পটা শোনা যাচ্ছে, যে তারা রিভিউ পিটিশন আসলে এটাই কি জানেন বলেছেন। তো, এত মানে আমাদের এটা পরিষ্কার বুঝতে হবে যে উনি টাকা খেয়ে চাকরি দিয়েছেন যাদের, তাদের রক্ষা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন, এবং তার জন্য সরকারি অর্থ অপব্যয়, সরকারি ক্ষমতার অপপ্রয়োগ সবই করছেন। এটা বোধহয় সবার কাছেই এখন পরিষ্কার হয়ে গেছে, যেভাবে না না, এখনো অনেক মানুষ আছেন চোখ বন্ধ করে চলতে ভালোবাসেন। যারা চোখ বন্ধ করে চলতে ভালোবাসেন তাদের কথা বলছি না, কিন্তু মোটামুটি সবার সামনে এটা পরিষ্কার যে হ্যাঁ, যাদেরই সাধারণ বুদ্ধি বিবেচনা করার শক্তি আছে তাদের কাছে তো পরিষ্কার।
আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে বয়সের ছাড়ের ক্ষেত্রে। মানে ধরুন এই মামলা বয়সের চলবে, ছাড় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এটা আমারই কোর্টের কাছে প্রস্তাব ছিল, যারা 2016-এর প্রার্থী ছিলেন তাদের সকলকেই বয়সের ছাড় দিতে হবে, এবং সেটা আছে, সেটা এই নোটিফিকেশনে বলা আছে। যারা প্রার্থী ছিলেন অর্থাৎ হুম 22 লক্ষ, হুম তাদের মধ্যে যাদের বয়স, তার মানে এমন নয় যে যারা চাকরি পেয়েছিলেন শুধু তাদের ক্ষেত্রে। না না। আচ্ছা, তার মানে যারা বসেছিলেন সেই সময় পরীক্ষায়, হুম সেই 22 লক্ষের যতজনের 40 পেরিয়ে গেছে তারা হুম এই হুম বয়সের ছাড়টা পেতে পারবেন, হুম। যদি আদৌ পরীক্ষা হয়। বুদ্ধি আদৌ পরীক্ষায় একদম মহান মূল্যবান কথা বলেছেন। মানে পরীক্ষাটা হবে কিনা এটাই তো না যথেষ্ট না এখন এটা সংশয়ের জায়গা তৈরি করেছে, হুম তার নোটিফিকেশন, তার সবকিছু নিয়েই, এবং যেভাবে নম্বর ভাগ হয়েছে সেটা নিয়েও। হুম 2025-এর বিধি কেন, 2016-র বিধি অনুযায়ী পরীক্ষা হওয়া উচিত, এই প্রশ্নের মীমাংসা একটু আগাম আন্দাজ করা যায় না যে আদালত কি বলবে, কিন্তু 16ই জুনের আগে যদি এটার মীমাংসা দেখা হয়ে যাক, যায়। দেখা যাক, 16 জনের আগে যদি হয়ে যায় ভালো, না হলে তো আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিতেই পারেন, দেখা যাক। মানে তাহলে আমরা কিছুই আন্দাজ করতে পারি না যে আদৌ না। পরীক্ষাটা হবে কিনা, আদৌ 16ই জুন থেকে তার হুম আবেদন করা যাবে কিনা, সবটাই অনিশ্চিত। বটেই তো।